Welcome to CMA ICT class. We are in Business Information System. Here we are continuing the topics 4, Foundation of Business Intelligence, Database and Information Management. Last class we have discussed from 24 to 30. Today we'll discuss 31 to 35, that is business value and security and control, as well as organizational framework for security and control, information system control, risk assessment, security policy, DR planning and business continuity planning, auditing information system, and tools and techniques for safeguarding information resource. So let us start from business value of security and control. Business value and security control, a various benefit we will get for the organization. So implementing that security measure control mechanism, information system for our secured our data asset and our operation within the organization. So security and control business can ensure compliance as well as regulatory compliance, other things. If we see here, the key aspect of the business value of security and control, first হচ্ছে protection of asset. একটা অর্গানাইজেশনের কেন আমরা সিকিউরিটি নিচ্ছি, কন্ট্রোল কেন করা হয়, অ্যাসেটকে প্রোটেক্ট করার জন্য, দেন রেগুলেটরি কমপ্লায়েন্স পরিপালন করার জন্য, বিজনেস রিস্ক ম্যানেজ করার জন্য, বিজনেস কন্টিনিউটি যেন বিজনেস আসলে লং টার্মে থাকবে এর মিশন গোল অ্যাচিভ করার উদ্দেশ্যে, কাস্টমারের ট্রাস্ট অ্যান্ড রিপুটেশন রক্ষা করার উদ্দেশ্যে, দেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজে গুরুত্বপূর্ণ ভূমিকা মাধ্যমে বিজনেস কন্টিনিউ করা, কস্ট সেভিং করা সেটা একটা উদ্দেশ্য, স্টেক হোল্ডারের কনফিডেন্স বৃদ্ধি করা, বিজনেস রেজিলেন্স মানে অ্যাডাপ্টেবিলিটি সাস্টেনেবিলিটি রক্ষা করা ইত্যাদি, এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে কাজ করা। এইসব কাজগুলি হচ্ছে আমরা ভ্যালু এডিশনের জন্য একটা অর্গানাইজেশনে কিভাবে করে সিকিউরিটি মেজারের মাধ্যমে এবং ইন্টারনাল কন্ট্রোলের মাধ্যমে। দ্যাটস ওয়াই আমরা জানি যে ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স রয়েছে, সমস্ত প্রতিষ্ঠান তারা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট রয়েছে, এবং ব্যাংকের ক্ষেত্রে আরো কঠিন অবস্থা যেটা আলাদা কোর রিস্ক গাইডলাইন্স রয়েছে। সো ইফ ইউ সি হিয়ার দ্য কি অ্যাসপেক্ট অফ বিজনেস ভ্যালু সিকিউরিটি কন্ট্রোল, প্রোটেকশন অফ অ্যাসেট, প্রোটেকশন অফ অ্যাসেট দ্যাট মিনস সিকিউরিটি মেজার সেফগার্ড সেন্সিটিভিটি ডাটা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই জিনিসগুলো চুরি যেন না হয় এবং এগুলি রক্ষা করা এটা দায়িত্ব হচ্ছে, এবং এই জন্য যে সিকিউরিটি মেজার করা হয় এতে বিজনেস ভ্যালু বাড়ে। অ্যাসেটকে প্রোটেকশন করা কিভাবে করে, control mitigate risks associated with physical asset as well as others asset, and এটা ড্যামেজ, থ্যাফট এবং অন্যান্য অ্যাক্সিডেন্ট থেকে এটা রক্ষা করা হচ্ছে অ্যাসেট প্রোটেকশন করা। If we see here, যেহেতু আমরা আইসিটি পড়ছি, আমাদের অ্যাসেট গুলি আইসিটি অ্যাসেট, তো এখানে আমাদের বিভিন্ন যে আমাদের সার্ভার রয়েছে, পিসি রয়েছে, ডাটাবেজ রয়েছে, ক্লায়েন্ট রিস্ক, এগুলি সব কিন্তু অ্যাসেট, এগুলি প্রোটেক্ট করা আপনার আমার দায়িত্ব। রেগুলেটরি কমপ্লায়েন্স, এখানে কমপ্লায়েন্স অ্যাসিওর করা যায় এর মাধ্যমে, অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলেটরি কমপ্লায়েন্স ম্যানেজ করা। কমপ্লায়েন্স একটা প্রোগ্রাম আসলে, যেমন রেগুলেটরের যে রুলস রেগুলেশন আছে সে অনুযায়ী পরিপালন করা, ঠিক মতো রিপোর্ট দেওয়া, সময় মতো ডাটাকে ম্যানেজ করে, ডাটাকে অ্যাকুমুলেটেড করে সঠিক রিপোর্ট করা, এটা আসলে রেগুলেটরি রিকোয়ারমেন্টের একটা অংশ। সেখানে আমাদের কমপ্লায়েন্স অডিট রয়েছে, দেন অ্যাসুরেন্স প্রোগ্রামগুলি আমরা দেখি বিভিন্ন একটা প্রোগ্রামগুলি এখানে পলিসি ডিপেন্ড করে, একটা অর্গানাইজেশনের বোর্ড সেটা পলিসি দেয় এবং ম্যানেজমেন্ট সেটাকে বাস্তবায়ন করে বিভিন্ন টায়ারে। বিজনেস রিস্ক ম্যানেজমেন্ট আমরা করতে পারি কিভাবে, আমাদের প্রতি ক্ষেত্রে রিস্ক আছে, আমরা রিস্ককে অ্যাকসেপ্ট করে নিতে হতে পারে ক্ষেত্র বিশেষ। আমরা যদি জানি যে এই রিস্ককে আমরা অ্যাভয়েড করার সুযোগ নাই, তখন কিছু কিছু রিস্ক হয়তো অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, এবং এমন রিস্ক কিছু রয়েছে যেটা অ্যাভয়েড করা যায়। যেমন আমরা ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা রিস্ককে ট্রান্সফার করে দিতে পারি, আর অ্যাভয়েড করা মানে রিস্কটা জানলাম কিন্তু আমি এটাকে ইগনোর করে গেলাম। আবার ক্ষেত্র বিশেষে রিস্ককে রিডিউস করা যায় এবং হেজ করা যায়। সো রিস্ক মিটিগেট করার বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে, অ্যাকসেপ্ট করা, অ্যাভয়েড করা, ট্রান্সফার করা, রিডিউস করা, হেজ করা। রিস্ক রিডাকশন আমরা এভাবে করতে পারি যে রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিসকে প্রতিষ্ঠানের প্রত্যেকটা লেয়ারে সুন্দরভাবে যেন সেখানে অ্যাকসেপ্ট করে নেয় অথবা চর্চা করে, রিস্ক রেজিস্টার পরিপালন করে। বিজনেস কন্টিনিউটি
কন্টিনিউটি। বিজনেস আমরা জানি একটা বিজনেস ম্যানেজমেন্ট থেকে একটা অর্গানাইজেশন পৃথক। তো এই ক্ষেত্রে বিজনেসের যেন কন্টিনিউটি থাকে। কন্টিনিউটি মানে এটা চলমান প্রসেস। এই কন্টিনিউটির ক্ষেত্রে যে ডাইজেস্টারি রিকভারি, সিকিউরিটি বা আমাদের রিজিলেন্স থাকা ডাটা রিকভারির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ডাইজেস্টার যে কিভাবে আমরা ডাটাগুলিকে রাখবো, সেই জিনিসগুলি এখানে বিজনেস কন্টিনিউটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কাস্টমারের ট্রাস্ট, একটা অর্গানাইজেশন সে কাস্টমার হচ্ছে তার কিং। আপনার সার্ভিস অথবা আপনার প্রোডাক্ট সেটাকে আপনি কার কাছে বিক্রি করবেন? কাস্টমারের কাছে। তো কাস্টমার যদি না থাকে তাহলে কিন্তু আমার প্রোডাক্ট সার্ভিস কোনোটাই আমরা বিক্রি করতে পারবো এবং ইকোনমি চলবে। তো কাস্টমার কখন থাকবে? যদি তার আপনার প্রোডাক্টে অথবা সার্ভিসের প্রতি তার ট্রাস্ট থাকে। এই ট্রাস্ট আপনি কিভাবে অর্জন করা যাবে? আমরা ট্রাস্ট অর্জন করতে পারি, উই ক্যান মেক দ্য ট্রাস্টি থ্রু দ্য কমিউনিকেশন। এন্ড এর ফলে কি হবে? কর্পোরেট রিপুটেশন বাড়বে। এখানে মিডিয়া অ্যাক্টিভিটি, স্টেক হোল্ডার, প্রোডাক্টের পলিসি, গ্লোবাল মার্কেটে প্রোডাকশনে নিয়ে যাওয়া, রেগুলেশনকে মেনে চলা এবং ইমপ্রুভ করা, এবং সোশ্যাল কালচারাল ফ্যাক্টর গুলিকে চিন্তা করা, ইম্প্যাক্ট করা, যেমন ইন্টারনাল এক্সটার্নাল এনভায়রনমেন্টের। এই সব জিনিসগুলি যখন একত্রিত হবে তখন ট্রাস্ট ওয়ার্দিনেসটা বেড়ে যাবে প্রতিষ্ঠানের প্রতি, ওই প্রতিষ্ঠানের প্রোডাক্টের প্রতি অথবা সার্ভিসের প্রতি। ফলে একটা ব্র্যান্ড সৃষ্টি হবে এবং সেই ব্র্যান্ডকে প্রোটেক্ট করে ট্রাস্ট, এখানে যারা আমার কাস্টমার রয়েছে তাদের প্রতি আমি ট্রাস্ট বৃদ্ধি করতে পারবো আমার প্রোডাক্টের অথবা সার্ভিসের। এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা যে হরাইজনটা বাড়াতে পারি, আমার মার্কেট শেয়ার বাড়াতে পারি বিভিন্ন ভাবে। বিজনেসকে এনলার্জ করা, এখন লোকাল থেকে গ্লোবাল হওয়া, মার্কেট ডিফারেন্সিয়েশনে কাজ করে কম্পিটিটিভ অ্যাডভান্টেজে আমরা আমাদের ভ্যালু বৃদ্ধি করতে পারি। বিজনেস এনাবেল স্ট্রং, আমাদের বিভিন্ন রকমের কাস্টমারের স্যাটিসফ্যাকশন যদি আমি বাড়াতে পারি, এবং স্যাটিসফ্যাকশন বাড়ালে কি হবে? আমার বায়ার বাড়বে এবং আমার বিক্রিটা বাড়বে, আমার প্রাইস প্রয়োজনে বৃদ্ধি হবে কিন্তু কোয়ালিটি ঠিক থাকবে, আমার লয়্যালটির ক্রাইসিস হবে না, এবং আমি হয়তো ওয়ান স্টপ সার্ভিস দিতে পারবো, নতুন প্রোডাক্ট ইনোভেশন করতে পারবো। আর এর ফলে অর্গানাইজেশনের বটম লাইনে প্রফিট হবে, কর্পোরেট পারফরমেন্স বৃদ্ধি পাবে, as well as গ্রোথ হবে অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়ালি, as well as কাস্টমার রিটেন করা যাবে। কস্ট সেভিং এর মাধ্যমে আমি এডিশন করতে পারি, যেমন রিস্ক রিডাকশন করে আমি কস্ট সেভিং করতে পারি, আমি ইফিসিয়েন্সি গেইন করতে পারি বিভিন্ন ভাবে। যেমন আমি যদি রিস্ক রিডাকশন করতে পারবি কিভাবে? কস্ট সেভিং এর যে বিভিন্ন ফর্মুলাগুলি অথবা বিভিন্ন পদ্ধতিগুলি সেগুলি আমরা ব্যবহার করব এবং ড্যামেজ যেন না হয় রিপুটেশনে, সেই দিকে খেয়াল রাখ। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইনভেন্টরি এন্ড কমপ্লায়েন্স অ্যাসেট এর রেকর্ড রাখা, ইনভেন্টরি সঠিকভাবে ম্যানেজ করা, ইভ্যালুয়েট করা আমার যে কোনো ওয়ার্ক ফ্লোতে কোনো গ্যাপ হলো কিনা, আমি যে কাজ করছি সেখানে কোনো ব্যত্যয় হচ্ছে কিনা, রিডান্ডেন্সি আসতেছে কিনা, এবং প্রোভাইড রিকন্ডিশন, আমি আমার প্রোটোটাইপ প্রয়োজনে চেঞ্জ করে নিব, আমরা অ্যাচিভ করব প্রোডাক্টিভিটি যেন বেড়ে যায়। দেন স্টেক হোল্ডারের কনফিডেন্স বৃদ্ধি করা। একটা অর্গানাইজেশনে কিন্তু অনেক স্টেক হোল্ডার আছে, তার কাস্টমার যেমন স্টেক হোল্ডার, তার ক্রেডিটর স্টেক হোল্ডার, ডেটরের স্টেক হোল্ডার, গভর্নমেন্ট স্টেক হোল্ডার। গভর্নমেন্ট মানে আপনি যেমন ভ্যাট ট্যাক্স এর জন্য এনবিআর হচ্ছে স্টেক হোল্ডার, আবার রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ ফার্ম হচ্ছে স্টেক হোল্ডার। এই রকমের সবগুলি আসলে স্টেক হোল্ডার। তো এখানে স্টেক হোল্ডারের কনফিডেন্স বৃদ্ধি করা যায়। এক নম্বর স্টেক হোল্ডার হচ্ছে ইনভেস্টর, যে তার অর্থ দিয়ে এই কোম্পানি বা ইয়াতে শেয়ার কিনে সেটার মালিকানার প্রপোর্শন নিয়েছে এবং তার অর্থটা ব্যবহার করেই এই প্রতিষ্ঠান রান করছে। তো ইনভেস্টরের কনফিডেন্স বৃদ্ধি করা খুবই জরুরি। তো ইনভেস্টর বা শেয়ার হোল্ডারের বা স্টেক হোল্ডারের অন্যদেরকে কনফিডেন্স বৃদ্ধির জন্য প্রতিষ্ঠান সর্বদা যে কাজ করে সেখানে প্রতিষ্ঠানে যে এমপ্লয়ীদের মরাল ঠিক রাখা, ইন্টিগ্রিটি ঠিক রাখা, প্রফেশনালিজম থাকা এবং রিটেনশন থাকা, ভালো এমপ্লয়িকে ধরে রাখা, এর ফলে আলটিমেট কনফিডেন্স বৃদ্ধি পায়।
আপনি খেয়াল করে দেখবেন, আপনি একটা ব্যাংকে আপনার রেগুলার যাচ্ছেন, আপনি কিন্তু দেখা যাবে যে একজন কি দুইজনের কাছে রেগুলার আপনি তার সাথে কথা বলছেন। আরো লোক আছে কিন্তু তারা দুইজনের সাথে আপনি হয়তো কথা বলে ফিল ফ্রি করেন, অথবা তারা আপনার কথাটা সে বোঝে এবং আপনার চাহিদা সে মেটাতে পারে। তো এইরকম তার মানে কি আপনার একটা কনফিডেন্স হয়েছে ওই লোকের প্রতি। বিজনেস রেজিলেন্স, অ্যাডাপ্টেবিলিটি, যে প্রয়োজন অনুযায়ী বিজনেসে আমি আমার প্রসেস চেঞ্জ করা, নতুন নতুন প্রোডাক্টের ইনোভেশন করা, এনভায়রনমেন্টের চেঞ্জ গুলিকে বেছে নেওয়া, সাস্টেইনেবিলিটিটাকে গুরুত্ব সহকারে দেখে বিজনেস রেজিলেন্স বৃদ্ধি করা সম্ভব। 10টা এখানে ঘটনা আছে, যেমন আমার অ্যাসেটের রিস্ক মিটিগেট করা, অ্যাসেটের ক্রিটিক্যাল বিজনেস ফাংশন গুলিকে বুঝে সঠিকভাবে চালানো, তারপরে হচ্ছে সাপ্লাই চেইনটাকে সঠিকভাবে করা এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্ল্যানকে ঠিক রাখা, ব্যাকআপ রাখা ডাটার, ক্রাইসিস ম্যানেজমেন্ট করা, কমিউনিকেশন প্যানেল বা প্ল্যান করা, অ্যাসেম্বল করা, ইমার্জেন্সি কিটগুলিকে একত্রিত করা, আমার বিভিন্ন কভারেজ গুলি সেগুলিকে একত্রিত করা, অল্টারনেটিভ লোকেশনে আমার ডাটা রাখা এবং মাঝে মাঝে সেটা টেস্ট করা, ড্রিল করা যে ডাটাটা আসলে ঠিক আছে কিনা, প্রয়োজনে ব্যবহার করা যাবে কিনা। এইসব কাজগুলি করলেও আমার একটা সাস্টেনেবিলিটি আসতে পারে। দেন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে আমার প্রতিষ্ঠানের অবজেক্টিভের সাথে অ্যালাইন করে আমি প্রয়োজনে ইনোভেশন করা এবং রিস্ক ইনফর্ম ডিসিশন মেকিং এ কাজ করা। কিভাবে করা? যে একটা অর্গানাইজেশন তার ইনিশিয়েটিভ নেয়, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, ভ্যালু, মিশন, ভিশন, এইসব কাজগুলি একটা অর্গানাইজেশনে রিটেন থাকে এবং ধাপে ধাপে সেগুলি বিভিন্ন লেয়ারে সে কাজগুলি হয়। স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টে এখানে আমরা গ্যাপ অ্যানালাইসিস করে যে কোন জায়গাটা গ্যাপ আছে সেটার কাজ করে আমরা রিস্ক মিটিগেট করে একটা অর্গানাইজেশনের গোলকে অ্যাচিভ যে করা যায় সেভাবে অ্যালাইন করে নেওয়া। তাই আমরা বলতে পারি যে আমরা বিজনেস ভ্যালু, সিকিউরিটি কন্ট্রোল, অর্গানাইজেশন, এইগুলিকে আমরা বিভিন্ন পজিশনে ট্রাস্ট এবং কনফিডেন্স বৃদ্ধি করে স্টেক হোল্ডারের আমরা সাস্টেনেবিলিটি গ্রোথ অর্গানাইজেশনের সেইটা ধারণ করা সম্ভব। এখানে বিজনেস এনভায়রনমেন্টে অ্যাডাপ্টেবিলিটিকে বা ইন্টার কানেকশনকে একত্রিত করে কাজ করে আমরা এগিয়ে যেতে পারি। দেন অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক ফর সিকিউরিটি অ্যান্ড কন্ট্রোল, এটা আমরা দেখি যে কি করে কাজটা এইরকমের। দেখেন, একটা অর্গানাইজেশনের সিকিউরিটি পলিসি থাকে, সেখানে রিস্ক ম্যানেজমেন্ট, এখানে অ্যাপ্রোচটা হচ্ছে ম্যানেজমেন্ট যেন রিস্ক মিটিগেট করতে পারে এবং অর্গানাইজেশনের অবজেক্টিভের উপরে বেস করে প্রকিউরমেন্ট হয়, সাপ্লাই চেইন ম্যানেজ হয়, টেকনিক্যাল কন্ট্রোল করে, ইনসিডেন্ট রেসপন্স হয়, সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং হয় এবং রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুযায়ী কমপ্লায়েন্স করা হয় এবং এক্সিকিউটিভ ডাইরেক্টিভ গুলি বা যেগুলি নির্দেশনা আসে সেগুলিকে গভর্নস করে অর্গানাইজেশনের পলিসি ডেভেলপ করে। যেমন বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে বা ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার গুলি, বিআরবিডি সার্কুলার, অন্যান্য সার্কুলার এবং লিস্টেড কোম্পানির জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে নোটিফিকেশন গুলি, গ্যাজেট গুলি, রুলস গুলি এবং ট্যাক্স অথরিটি হিসেবে এনবিআর এর যে সার্কুলার গুলি, ট্যাক্সের যে পলিসি গুলি এবং রেজিস্টার অফ জয়েন্ট স্টকের পলিসি গুলি, এগুলি হচ্ছে আমার হলো ডাইরেক্টিভ। এগুলোকে বেস করে অর্গানাইজেশনের সিকিউরিটি পলিসি যখন যেটা লাগে সেটাকে অ্যাডপ্ট করে নেয়। আমরা দেখি যে স্ট্রাকচার অ্যাপ্রোচে ডেভেলপ করা সিকিউরিটি কন্ট্রোল কিভাবে হয়। এখানে ওভারসাইট করা হয় বা দেখভাল করা হয় গভর্নেন্স কে। কিভাবে করে? সিকিউরিটিকে গভর্নেন্স করা এবং বোর্ড ওভারসাইট করে। একটা অর্গানাইজেশনে পরিচালনা পর্ষদ রয়েছে, তারা দেখে যে রুলস রেগুলেশন ঠিক মতো পরিপালন করলো কিনা, কমপ্লায়েন্স করলো কিনা ম্যানেজমেন্ট, সেই জিনিসগুলি বিভিন্নভাবে দেখে এবং এর জন্য কিন্তু আসলে স্পেসিফিক আবার কমিটি রয়েছে, অডিট কমিটি রয়েছে। অডিট কমিটি রিপোর্ট আবার বোর্ডে হয় এবং ইন্টারনাল অডিটর সে সরাসরি অডিট কমিটিতে রিপোর্ট করে, ম্যানেজমেন্টকে করে না। তো এই যে বিষয়গুলি, এগুলি হলো ওভারসাইটের অংশ। এই ওভারসাইট করতে গিয়ে চেক অ্যান্ড ব্যালেন্স করে প্রতিষ্ঠান তার গভর্নেন্সকে ধারণ করে। পলিসি প্রসিজার, প্রতিষ্ঠান তার সিকিউরিটি পলিসি রিটেন থাকবে, মানে ডেভেলপ করা হয় তার প্রয়োজন অনুযায়ী, কারণ প্রত্যেকটা অর্গানাইজেশন আসলে আলাদা আলাদা, এক একজনের হচ্ছে এক এক রকম চাহিদা। তো সেই চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠান তার মতো করে সিকিউরিটি পলিসি করবে। সিকিউরিটি পলিসি গুলি একটা ডেভেলপ করা হয় একটা প্রতিষ্ঠান এবং সেখানে কিভাবে
অ্যাক্সেস ম্যানেজ হবে, অ্যাসেটকে কিভাবে প্রোটেক্ট করবে সিকিউরিটি থ্রেট থেকে, সেটা ওইখান থেকে পলিসির মাধ্যমে ওটাকে ইমপ্লিমেন্ট করে এবং প্রসিডিউর কন্ট্রোল দেখে, ইমপ্লিমেন্টেশন করে, চেঞ্জ ম্যানেজমেন্ট, সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং, এগুলোর মাধ্যমে ইনসিডেন্টস রেসপন্স, এইসব ঘটনাগুলি এখানে প্রসিডিউরাল কন্ট্রোলের হিসেবে কাজ করে। এই ক্ষেত্রে আমরা দেখি যে এই যে পলিসি প্রসিজার, এই দুইটা, যেমন একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান সে কিভাবে তার ইস্যুগুলিকে হ্যান্ডেল করবে এবং এই জন্য যে তার কিছু রুলস রেগুলেশন এখানে ইনক্লুড করা এবং ফোকাস থাকবে যে এই ধরনের ঘটনাগুলো যেন না হয়। নর্মালি অর্গানাইজেশনে এই কাজগুলির সাথে যুক্ত হয় প্রসিডিউর, যেমন এখানে বিভিন্ন পদক্ষেপে, বিভিন্ন ধাপে ধাপে এই প্রসিডিউর গুলা একসাথে একত্রিত করে আমরা দেখি, যেমন আমরা এই ইন্টারসেক্টের মাধ্যমে পলিসি এন্ড প্রসিজার ক্যান বি কনসিডার্ড অ্যাজ গাইডলাইন্স। তাহলে পলিসি প্রসেস এগুলি মিলে গাইডলাইন্স তৈরি করা হয় এবং সেই আলোকে কিন্তু কাজ হয়। And if you see the risk management require each and every organization. So how to mitigate the risk? To implement risk mitigation stage, organization can mitigate their risks through different way by addressing identified risks, reduce exposure, etc. And if you see the compliance and awareness, একটা organization তার regulatory compliance কে মেনে চলা, internal audit department বা internal audit একটা organization হেল্প করে। কিভাবে করে? যে রেগুলেটরি কমপ্লায়েন্স হলো কিনা, এই রেগুলেটরি কমপ্লায়েন্স গুলি কি, যে রিলেভেন্ট রুলস রেগুলেশন, আমার ইন্ডাস্ট্রি স্পেসিফিকেশন, স্ট্যান্ডার্ড, এই যেমন এখন নতুন রিলিজ হলো IFRS 18 হ্যাঁ, এগুলি কিন্তু আমরা অ্যাকাউন্টিং এর জন্য এই যে আমাদের যে এই জিনিসগুলোকে আমাদেরকে মানতে হবে, স্ট্যান্ডার্ড গুলিকে, এটা সঠিকভাবে কমপ্লায়েন্স হলো কিনা সেটা কে দেখে? ইন্টারনাল অডিট উইদিন দ্য অর্গানাইজেশনে সেটাকে চেক করে। আর পরে থার্ড হচ্ছে গিয়ে এক্সটার্নাল অডিট। তো ইন্টারনাল অডিট এখানে ইফেক্টিভলি যদি থাকে একটা প্রতিষ্ঠানে, সিকিউরিটি কন্ট্রোল, আইডেন্টিফিকেশন গ্যাপ, এইসব জিনিসগুলি পলিসি অনুযায়ী কাজ হচ্ছে কিনা দেখে একটা ভালো অবস্থানে নিয়ে আসতে পারে। সো উই ক্যান সে দ্যাট independent assurance and internal audit function, they are interrelated. So compliance function here, independent assurance, they give the advice, change and asset. আচ্ছা, internal audit সে compliance function গুলো দেখে যে বিজনেস লাইনে তার কমপ্লায়েন্স এর রিস্ক অ্যাসেসমেন্ট করা, পিপল রিস্ক এন্ড ডিউ ডিলিজেন্স গুলি দেখা, পলিসি প্রসিজার অনুযায়ী দেখা, কমিউনিকেশন করা বা ট্রেনিং দেওয়া এবং টেকনোলজিক্যাল ডাটা অ্যানালাইসিস করা, মনিটরিং বা টেস্টিং করা, ম্যানেজমেন্টে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন অথবা ইস্যুগুলি ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করা, রিপোর্ট করা সঠিক সময়। এর ফলে কি হয়? রেসপন্স করে, ডিটেকশন করে, এরপরে প্রিভেনশন হয় থ্রেট। সিকিউরিটি আর্কিটেকচার, সিকিউরিটি একটা ফ্রেমওয়ার্কে হয়, যে আপনি আমি মুখে বললেই হবে না, তার নির্দিষ্ট একটা কন্ট্রোল বা ফ্রেমওয়ার্ক থাকে যেখানে আমরা টেকনোলজি ব্যবহার করি। সিকিউরিটি কন্ট্রোলটাকে আমরা বিভিন্ন রকম, যেমন ডিটেকশন সিস্টেম আছে, ডিটেক্ট করা, তারপরে আমরা এনক্রিপ্ট করতে পারি আমাদের ডাটাগুলিকে, যে এই ডাটা যেন মিস ইউজ না হয় এবং যাকে পাঠালাম সেই যেন পায়। অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি সিকিউরিটি কন্ট্রোলের উদ্দেশ্যে, যে ইচ্ছা করলে একজন লোক আপনার দরজা দিয়ে ভিতরে ঢুকতে পারবে না, তার নির্দিষ্ট পাঞ্চ করে ঢুকতে হবে অথবা ফিঙ্গারিং অথবা তার ফেস দেখে ঢুকাতে হবে। এইসব মাধ্যমে সিকিউরিটি কন্ট্রোল করা যেতে পারে। তা আমরা দেখি যে বিভিন্ন রকমের সিকিউরিটি কন্ট্রোলের ভিতরে আমরা রেসপন্স করে, প্রিডিক্টিভ করে এবং এই পলিসি প্রসিজারকে ব্যবহার করে কমপ্লায়েন্স মেনে আমরা এখানে প্রিভেন্ট করতে পারি বিভিন্ন রকম আইসিটি রিস্ক গুলিকে, এবং এখানে আমরা ডিটেক্ট করব, তারপরে সেটাকে রেসপন্স করব, এরপরে প্রিভেন্ট করব আইসিটি রিস্ক। দেন ইনসিডেন্ট রেসপন্স ম্যানেজমেন্ট, যে কোনো ঘটনা ঘটতে পারে, সেটাকে ঘটলে সেটা কিভাবে রেসপন্স করা হবে, ইনসিডেন্ট রেসপন্সের প্ল্যান থাকে। কি হলে, যেমন আমাদের অফিস আদালত যখন এই লং দিনে 3-4 দিন যদি বন্ধ হয়, তাহলে আমরা কিন্তু একটা প্ল্যান করে দেই, এই বন্ধের ভিতরে কেউ না কেউ অফিসটা ভিজিট করবে এবং আমাদের সিকিউরিটি বিষয়গুলি কারণে যদি শর্ট সার্কিট হয়ে যদি আগুন লেগে যেতে পারে সেই সব যেন চেক করা। তো এখানে কিন্তু ওটা কিন্তু একটা প্ল্যান। তো ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানে একটা ডেভেলপ করা হয়, মেনটেন করা হয় ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানে। এখানে বিভিন্ন ভাবে প্রত্যেকটা, এই যে ব্যাংকগুলোতে কি হয় যে বন্ধের ভিতরে
ভিতরেও কিন্তু এটা ভিজিট করে, যেমন এটা নির্দেশনায় আছে, এটা আইসিসি বা ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স গাইডলাইন্সে রয়েছে, বিআরপিডি সার্কুলার 6/2016, আপনারা দেখলে পাবেন। এটা হলো আপডেট ভার্সন এবং থার্ড হলো মার্চে হয়েছিল 6 সালে। তো সেখানে এইভাবে আছে যে একটা ব্যাংকগুলি তার যে ব্রাঞ্চ ম্যানেজার অথবা তার যে জোনাল হেড অথবা সার্কেল হেড, এরা কিন্তু একটা ভিজিটের একটা ইয়ে থাকে এবং এটা রিপোর্ট করতে হয়। কোনো কারণে অকারেন্স যদি হয়, যাকে দায়িত্ব দেওয়া ছিল এটা রেসপন্সিবিলিটি তার। এটার জন্য রেসপন্স টিম থাকবে। কোনো ঘটনা ঘটে গেলে ওখানে যেন টিম গিয়ে সেটাকে কাজ করতে পারে, এটা লিখিত টিম থাকবে। তো এখানে বিভিন্ন স্টেপে ইনসিডেন্ট রেসপন্স করা হয়। যেমন প্রথম হলো প্রিপারেশন নেওয়া, কি করা হবে, এরপরে ডিটেকশন করা হলে দেন অ্যানালাইজ করা কি করা উচিত, দেন কন্টেনমেন্ট অথবা এখানে গুছিয়ে তারপরে এখানে সবাই মিলে রেসপন্স টিম বা ওই যে রেসপন্স টিমের সাথে যুক্তি করে এরপর আমরা হয়তো কোনো সমস্যা হলে রিকভার করা। এই যেমন ঈদের বন্ধে একটা প্রাইভেট ব্যাংকের একটা ম্যানেজার এটাকে নিয়ে উনি চলে গেছে দেশের বাইরে ফ্যামিলি সহ। এখন এইটা কিন্তু একটা ইনসিডেন্ট, এইটার কিন্তু একটা রেসপন্সের বিষয় আছে। ওখানে কিন্তু ইনকোয়ারি চলে গেছে, ব্যাংকের চলে গেছে, বাংলাদেশ ব্যাংকের চলে গেছে, ইন্টারনাল অডিট, বাংলাদেশ ব্যাংকের আছে যে ডিবিআই। তো এইভাবে আসলে এটা রেসপন্স করা। সিকিউরিটি অ্যাওয়ারনেস এন্ড ট্রেনিং, আমাদের এই যে সিকিউরিটি, এটা কিন্তু অ্যাওয়ারনেস প্রয়োজন এবং এখানে ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করা এমপ্লয়ীদেরকে, অন্যদেরকে। ফিশিং অ্যাওয়ারনেস, ভুলেও যেন আমরা অপরিচিত কোনো একদম অজানা মেইল, সেটা যেন আমরা কোনো কিছু প্রলোভন দেখালে সেটা যেন আমরা ওপেন না করি। তো এর মাধ্যমে একটা শিক্ষার প্রয়োজন আছে। এন্ড এখানে বিভিন্ন রকমের স্টেপ রয়েছে সিকিউরিটি অ্যাওয়ারনেসে আইসিটির ক্ষেত্রে। যেমন এখানে আমরা এটা টপ ডাউন হতে পারে, যেমন আমরা কারো ফিশিং বা অন্যরকম কোনো সমস্যা যদি হয়, সেটা আমরা আইসিটির যে স্পেসিফিক পার্সন আছে তাকে এটা রেফার করা, তার সাথে কমিউনিকেট করা এবং বুঝে শুনে আমরা এই জিনিসগুলি ডিল করা। আরেকটা রয়েছে ভেন্ডর এন্ড থার্ড পার্টি রিস্ক ম্যানেজমেন্ট। আপনি থার্ড পার্টির রিস্ক ম্যানেজ হতে হবে। যেমন আপনি একটা পিসি কিনলেন ভেন্ডরের কাছ থেকে, এখানে যদি এমন একটা সফটওয়্যার আগে ইনস্টল করা থাকে যার মাধ্যমে আপনার পিসির সমস্ত তথ্য ওখানে আরেক জায়গায় চলে যাবে, তো এইটাও কিন্তু এক ধরনের রিস্ক। তো ভেন্ডরকে আসলে অ্যাসেস করা, দেখা এবং সঠিক ভেন্ডরের কাছ থেকে জিনিস কেনা এবং কন্ট্রাকচুয়াল যে কন্ট্রাক্ট গুলা থাকে কার থেকে আপনি করবেন, সেগুলি সার্ভিস লেভেল এগ্রিমেন্টে ভালোভাবে সেটা লেখা বা বোঝা। এই এসএলএ মানে হচ্ছে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। এখানে যেন তাকে এনফোর্স করা যায়, অ্যাকাউন্টেবল করা যায় থার্ড পার্টি রিস্ক থেকে। তো এখানে এই কম্পোনেন্ট গুলো এমন হচ্ছে রিস্ক অ্যাসেস করা, ডিউজিলেন্স দেখা, কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টটাকে আপডেট করা, অনগোয়িং মনিটর, কন্টিনিউ মনিটর করা, ইনসিডেন্ট হলে রেসপন্স করা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। প্রত্যেকটা জিনিসেরই ইমপ্রুভমেন্ট কন্টিনিউয়াস হতে হবে। সিকিউরিটি মেট্রিক্স বা কি পারফরমেন্স ইন্ডিকেটর প্রত্যেকটার সেট করে সিকিউরিটি রিভিউ করে, এটার অডিট রয়েছে, আইসিটি অডিট আছে, ইন্টারনাল অডিট আছে, গ্যাপ অ্যানালাইসিস আছে। ম্যানেজমেন্ট রেসপন্স করার উদ্দেশ্যে, ম্যানেজমেন্টকে সহায়তা করার উদ্দেশ্যে আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করা। এর ফলে একটা প্রতিষ্ঠান তার যত রকম সিকিউরিটি মেজার গুলি আছে সেগুলি সে ভালোভাবে পরিপালন করতে পারে। তো এখানে পারফরমেন্স মেজার করা, পরে ম্যানেজমেন্ট পারপাজে এটা হলো পারফরমেন্স। দেন প্রসেস, আমরা প্রসেসের ম্যাপিং করা, যে একটা প্রসেসের সাথে আরেকটা প্রসেসের সাথে আমি যখন লিঙ্ক করব সেখানে গ্যাপ অ্যানালাইসিস করে প্রসেসটা যেন সঠিকভাবে আমার ভিশন মিশনের যে রয়েছে প্রতিষ্ঠানে তার সাথে অ্যালাইন হয়ে যেন এখানে প্রোডাকশনে আসে। দেন কমিটমেন্ট গুলাকে রক্ষা করা, স্ট্র্যাটেজি ঠিক করে চলা, লিডারশিপ এন্ড কালচার। সিকিউরিটি কালচারে সবার মাঝে সিকিউরিটি কালচার গড়ে তোলা। যেমন আপনি যখনই কোনো ল্যাপটপ পিসিতে কাজ করবেন, সেটা আপনি কোথাও, আপনি হয়তো ওয়াশরুমে গেলেন বা বাইর হলেন, সেটা যেন অন্য কেউ এখানে যেন না ঢুকতে পারে, আপনি স্ক্রিন সেভারে পাসওয়ার্ড দিয়ে রাখবেন। অথবা আপনি অফিস ত্যাগ করতেছে সাথে সাথে আপনার পিসি আপনি অফ করে দিবেন, অন করতে যেন কেউ না পারে। তো আবার অন করে রাখলে সমস্যা, শর্ট সার্কিট হতে পারে, অনেক ধরনের সমস্যা। এগুলি হলো সিকিউরিটি কালচার সবার ভিতরে গড়ে তুলতে হবে। লিডারশিপ সাপোর্ট হবে এবং এটা নিয়ে কন্টিনিউ এটার উপরে সবাই ইমপ্রুভমেন্ট যেন করে, সিকিউরিটি ক্যাপাবিলিটি বাড়ে, তাই কন্টিনিউ এটা আপডেট হওয়া। তা আমরা বলতে পারি যে এই যে আমরা প্রায় 10টা আইটেম দেখলাম, এই 10টা আইটেম যদি আমরা এস্টাবলিশ করতে পারি একটা অর্গানাইজেশন, একটা ফ্রেমওয়ার্কে সিকিউরিটি কন্ট্রোলে, তাহলে অর্গানাইজেশনের এখানে স্টেক হোল্ডারের ভ্যালু
এডিশন করে, আমরা প্রতিষ্ঠানের গ্রোথ করে, ইনোভেশন এবং ডায়নামিক ভাবে আমরা থ্রেড গুলাকে মোকাবেলা করতে পারবো, আইসিটি থ্রেড। সো এখানে আমরা কি করব, আমরা এখন কিন্তু এআই এর যুগে আছি, এআই ব্যবহার করছি। এখানে আমরা লার্ন করব, আমাদের কালচার স্কিল ডেভেলপ হবে এবং বিভিন্ন রকম এমপ্লয়ীদেরকে বিভিন্ন এক্সপিরিয়েন্স তাদেরকে শেয়ার করা। এর ফলে আমরা কিন্তু আস্তে আস্তে কাজ করতে সুবিধা হবে। দেন ইনফরমেশন সিস্টেম কন্ট্রোল, রিস্ক অ্যাসেসমেন্ট, সিকিউরিটি পলিসি, ডিজাস্টার রিকভারি, ডিআর প্ল্যান, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এখানে নিয়ে আসা হয়েছে। এবং বিজনেস কন্টিনিউয়াস প্ল্যানিং, এগুলোর সাথে আমরা আলাদা আলাদা বলছি আইএস কন্ট্রোল, ইনফরমেশন সিস্টেমের কন্ট্রোল। এটা কি বলতেছে যে পলিসি, প্রসিজার, টেকনিক্যাল মেজার, এইগুলির উপরে বেস করে আমরা সিকিউরিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি এগুলি দেখে, ইনফরমেশন আসলে কিন্তু একটা অ্যাসেট, এই অ্যাসেটটা আমরা প্রোটেক্ট করছি। ইনফরমেশন সিস্টেমটা অ্যাসেট, ইনফরমেশন অ্যাসেট, এই সিস্টেমটাকে আমরা কন্ট্রোল করি বিভিন্ন টেকনিকের মাধ্যমে। কি কি টেকনিক? অর্গানাইজেশনাল কিছু কন্ট্রোল নিজস্ব আছে, ম্যানেজমেন্টের আলাদা আলাদা কন্ট্রোল আছে, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, ডাটা প্রসেসিং, এনভায়রনমেন্টাল কন্ট্রোল, ফিজিক্যাল অ্যাক্সেসের কন্ট্রোল, লজিক্যাল অ্যাক্সেসের কন্ট্রোল, এসডিএলএ কন্ট্রোল, এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, লাইফের যে অ্যানালাইসিস সেটা, তারপরে হচ্ছে বিসিপি কন্ট্রোল, এটা বিজনেস কন্টিনিউটি প্ল্যান, তার কন্ট্রোল, অ্যাপ্লিকেশন কন্ট্রোল। এইসব কন্ট্রোল গুলো ইনফরমেশন সিস্টেমের এক ধরনের টেকনিক। এখানে আমরা যদি দেখি যে ইনফরমেশন সিস্টেম কন্ট্রোল কি কি আসলে ইনক্লুড করছে অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোলটা কি? আপনি আপনার একটা অফিসে বা প্রতিষ্ঠান ঢুকছেন, অথবা আপনার ব্যাংকে ভোল্ট আছে, সেখানে কে ঢুকতে পারবে, কার অ্যাক্সেস আছে, এইটা কন্ট্রোল করা। দেন হলো ডাটা এনক্রিপশনের মাধ্যমে, এটাও কিন্তু একটা কন্ট্রোল। ডাটা আপনি আপনার এখান থেকে প্রেরণ করলেন এবং এখানে এনক্রিপ্ট করে পাঠালেন, যেটা সঠিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যাবে, এটা একটা কন্ট্রোল। সিকিউরিটি মনিটরিং, কন্টিনিউস সিকিউরিটিকে মনিটর করা, ভালনারেবিলিটির ম্যানেজমেন্ট, কোনো সমস্যা হলে মিটিগেট করা রিস্ককে। এই ভালনারেবিলিটি ম্যানেজমেন্টের বেস্ট প্র্যাকটিস গুলি আমরা এখান থেকে নিয়েছি টুলবক্স থেকে। এখানে বলছে যে আপনি সব সময় আপনার কি করবেন, স্ক্যান করবেন এই আইসিটি ইকোসিস্টেমে, আপনার পিসি, ল্যাপটপ অথবা মোবাইল অথবা আপনার ডিভাইস অথবা সার্ভার, সেটি স্ক্যান করবেন যেখানে ভাইরাস বা অন্য সমস্যা আছে কি, এবং এটা শিডিউল অনুযায়ী হবে। আপনি টাইম ম্যানেজ করে রাখবেন, টাইমকে সেট করে রাখবেন। তারপরে এখানে ক্রিটিক্যাল সমস্যা হলে সেটা আপনি রেসপন্স করবেন অথবা জানাবেন, এবং ডকুমেন্ট গুলোকে করবেন, এবং এখানে কি করবেন, এর রেজাল্টটা কি হয় সেটা পরবর্তী স্টেজে মানে জানানো, আইটি টিমকে তাকে ক্ষমতা দেওয়া যে সে যেন তার সব কাজ করতে পারে, এবং যে সমস্যাগুলি হবে সেটা যেন শেয়ার করে। ইনসিডেন্ট রেসপন্স করা, কোনো ঘটনা ঘটলে প্রোটোকল বা এখানে ইনসিডেন্টসটা কোনো কিছু ব্রিচ হলে সেটা অবশ্যই রেসপন্স করবে। এই রেসপন্সের কতগুলি ধাপ আছে, প্রথমে ডিটেক্ট করে, দেন রেসপন্স করে, দেন মিটিগেট করে, আবার রিপোর্ট করে, যে ডাটাটা লস হলো সেটা রিকভার করার ব্যবস্থা করে, এবং রিকমেন্ডেশন করে যে আমার এই সার্ভার চেঞ্জ করতে হবে, অথবা এই সফটওয়্যারটাকে পরিবর্তন করতে হবে, বা নতুন এখানে আপডেট ভার্সন নিতে হবে। এবং এর ফলে কি হয়, লেসন লার্ন হয় ইনসিডেন্ট রেসপন্সের মাধ্যমে। Now we see the risk management within the ICT asset. তো রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে আমরা জানি রিস্ক ম্যানেজমেন্ট একটা সাইকেল। এখানে কি করা হয়, এখানে অ্যানালাইজ করা হয় এবং আইডেন্টিফাই করা হয় রিস্ক, এবং রিস্ককে অ্যাসেস করে রিস্ক ভ্যালুয়েশন করা হয় আসলে যে এটাকে কিভাবে মিটিগেট করা যায়। ফর্মালি এখানে স্ট্র্যাটেজি সেট করে এই রিস্ককে মিটিগেট করা বা শিফট করা করে বিজনেসে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে এখানে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি যেন সঠিক থাকে ইনফরমেশন অ্যাসেট গুলির। সো এই স্টেপ গুলি হচ্ছে থ্রেটকে আইডেন্টিফাই করা হয়। কোন ধরনের থ্রেট যদি থাকে সেটা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, সাইবার অ্যাটাকের বিষয় থাকতে পারে, ডাটা ব্রিচ হওয়ার বিষয় থাকতে পারে, ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, ঝড়, বন্যা, ভূমিকম্প হতে পারে, এবং হিউম্যান এরর হতে পারে। ভালনারেবল অ্যাসেট সেই জিনিসগুলিকে আমরা কি করি, একটা সিস্টেমেটিক ভাবে নেটওয়ার্ককে উইকনেস আইডেন্টিফাই করে পটেনশিয়াল যে সমস্যাগুলি হবে সেটাকে মিটিগেট করার ব্যবস্থা, রিস্ককে অ্যানালাইজ করে একটা পর্যায়ে নিয়ে আসা, যখন আমরা রিস্ককে অ্যাসেস করব, রিস্ককে ম্যানেজ করব। রিস্ক অ্যাসেসমেন্ট সেটা আমরা সায়েন্স বেস হতে পারে, দেন রিস্ক ম্যানেজমেন্টটা পলিসি বেস, আপনি কিভাবে এটা ম্যানেজ করবেন। রিস্ককে কমিউনিকেশন করতে হবে, আপনি ইন্টারনালি এক্সটার্নালি আপনার যে সমস্যাগুলি হলো কমিউনিকেট করে অপিনিয়ন নিতে হবে, এর ফলে রিস্ক মিটিগেট করতে সুবিধা হবে। এবং সিকিউরিটি পলিসি যদি আমরা দেখি, এটা এক ধরনের গাইডলাইন্স, রুলস, প্রসেস, অ্যাসেটকে প্রোটেক্ট করা। কিসের অ্যাসেট? আইসিটি অ্যাসেট। তো এই রুলস প্লাস প্রসিজার এগুলি আমরা ফলো করে সিকিউরিটি মেজার করতে পারি একটা অর্গানাইজেশন
অর্গানাইজেশন। এই সিকিউরিটি পলিসির কিছু কিছু কম্পোনেন্ট যদি আমরা দেখি, ভিসি অ্যাকসেপ্টেবল ইউজার পলিসি। আপনি পলিসি করলে ওটা যদি অ্যাকসেপ্ট না হয় তা হবে না, অ্যাকসেপ্টেবল হতে হবে। তাহলে অ্যাকসেপ্টেবল ইউজার পলিসি অর্গানাইজেশনে, সেখানে এটা একটা রিসোর্স সিস্টেম এবং ডাটা সিস্টেমকে যেন অ্যাকসেপ্ট করে যারা এটা ব্যবহার করছে, অথবা সিস্টেম এটা অ্যাকসেপ্ট করতে হবে। এখানে কি হতে পারে, কোড, কোডিং বা কন্ডাক্ট হতে পারে, ইউজ বাই দ্য অর্গানাইজেশনাল বিজনেস, এবং স্টেক হোল্ডাররা এখানে ডকুমেন্টেশন গুলি ঠিক রাখার উদ্দেশ্যেও হতে পারে। ডাটা ক্লাসিফিকেশন পলিসি, আপনার যে ডাটা আছে সব ডাটা কিন্তু একরকমের না, এক একটার কিন্তু এক একটা ভ্যালু। কিছু ক্যাটাগরি আছে সবার জন্য সব প্রয়োজন নাই। আপনার শেয়ার হোল্ডারে যে ডাটা দিবেন, ম্যানেজমেন্টের সেটা প্রয়োজন থাকলেও ম্যানেজমেন্ট যা ব্যবহার করে শেয়ার হোল্ডারের কিন্তু তা দরকার নাই। আবার আপনার রেগুলেটরে যে ডাটা দরকার, যা প্রয়োজন সেটা আপনি জানবেন, কিন্তু রেগুলেটরে আপনার ম্যানেজমেন্টের বা অপারেশনাল ডাটার প্রয়োজন নাই। তাহলে ডাটাকে কিন্তু ক্লাসিফাই করতে হবে, ডাটাকে একটা এমন অবস্থানে সাজাতে হবে যে প্রয়োজন অনুযায়ী যেন ব্যবহার করা যায়। দ্যাটস ওয়াই সাম ডাটাস আর পাবলিক, সাম ইন্টারনাল অনলি, সাম কনফিডেন্সিয়াল, সাম আর রেস্ট্রিক্টেড। এটা কেউ জানে না, মানে শুধুমাত্র একজন দুইজন জানবে। যেমন আপনি দেখেন যে কোকাকোলার যে ফর্মুলা হয়তো 5 লোক জানে, আর কেউ জানেন। বিশ্ব কতটা উন্নত হয়েছে, তারপর ওইটার ফর্মুলা আবিষ্কার করতে, মানে বের করতে পারছে। এই যে ওই যে ডাটাটা, ওইটা কিন্তু একদম 100% রেস্ট্রিক্ট। তো পাবলিক হচ্ছে এই ডাটাগুলি ফ্রিলি ডিসক্লোজ করা যায়, পাবলিক ডাটা। যেমন আপনি লিস্টেড কোম্পানি, আপনার ইপিএস, তারপরে অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, এগুলি আপনি কিন্তু ডিক্লেয়ার করতেছেন, এটা কিন্তু পাবলিক, সবাই জানে। এবং লিস্টেড কোম্পানির যে অ্যানুয়াল রিপোর্ট, এটা পাবলিক, আপনি কিন্তু ডিসিমিনেট করছেন। কিন্তু প্রাইভেট লিমিটেড ইয়াটা কিন্তু আসলে পাবলিক। আবার ইন্টারনাল ইউজের জন্য কিছু আছে কনফিডেন্স। এইরকম পাসওয়ার্ড পলিসি, এই যে আমি পাসওয়ার্ড, আমি ডিভাইস ব্যবহার করতেছি, পাসওয়ার্ড ইচ্ছা মতো দিচ্ছি, হয়তো আপনার জন্ম তারিখ দিচ্ছেন, ওয়াইফের নাম দিচ্ছেন, অথবা বাসার ইয়া দিচ্ছেন, আপনার দেশের বাড়ি কুমিল্লা, পার্সেন্ট কুমিল্লা দিয়ে লাগাই দিলেন। তো এই জিনিস কি হলো যে পাসওয়ার্ডটা উইক হয়ে যায়, কেউ গেস করে পাসওয়ার্ডটা বের করে ফেলতে পারে। তো এই জন্য পাসওয়ার্ড কি হবে সেটা একটা পলিসি থাকবে, যে পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। পাসওয়ার্ডটা আপনি এখানে সংখ্যা থাকবে, এখানে ডিজিট থাকবে, আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, সেন্সিটিভ কেস থাকবে। এইসব জিনিসগুলি বিভিন্নভাবে পাসওয়ার্ড পলিসিতে যুক্ত হবে। আর পাসওয়ার্ড পলিসি যদি সঠিক থাকে, আমরা অনেক ধরনের বেনিফিট পাবো। কি বেনিফিট? এটা ম্যানেজ করা সহজ হবে, এবং ইচ্ছা করলে কেউ এটাকে ব্যবহার করতে পারবে না। লোয়ার রিস্ক হবে, এবং রিস্কটা কম হবে। এবং এই পাসওয়ার্ডের পলিসি থাকার ফলে সবাই একই পলিসিতে ব্যবহার করবে, এবং সিকিউরড হবে স্টোরে। ইনসিডেন্ট রেসপন্স পলিসিও একইভাবে থাকতে হবে, যে কিভাবে আমরা কাজ করবো। ডিআর প্ল্যানিং, ডিআর মানে হচ্ছে ডাইজেস্টারি রিকভারি, যে আপনার ডাটা যদি কোনো কারণে কোনো বিপদে পড়ে বা ডাইজেস্টার হয়, ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, অথবা ক্রাশ করলো, অথবা ফায়ার আসলো, ফায়ারে জ্বলে গেল, আপনি যেন ডাটা রিকভার করতে পারেন, এটার প্ল্যানিং থাকা।